ভিডিওতে আমি প্রমাণ করে দেখাবো দেশ আপনি নষ্ট করছেন, আমরা নষ্ট করছি। রাস্তাঘাট থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত সবকিছু আমাদের কারণেই ধ্বংস। এই দেশের 80 কোটি লোক এখনো রেশন দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে। কেন? 2022 সালে আপনার আমার মতো সাধারণ মানুষ অর্থাৎ কমন পাবলিক 4,61,312 জন রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। আপনার আমার মা বোন রাতের বেলা রাস্তা যেতে ভয় পায়। এখনো ঘরে ঘরে বেকারত্বের কান্না। আজও আদিমকালের সেই মৎস্যন্যায় প্রথা, যেখানে আপনি আমি বড় লোকেদের সামনে ছোট লোক। আর আজও সেই আইন ব্যবস্থার দাঁড়িপাল্লাটা অসমান। কেন? একবারও ভেবেছেন এরকমটা আসলে কেন? 2018-তে সাইবার ক্রাইম কেস ছিল 27,000, 2022-এ সেটা বেড়ে হয় 65,000। যখন ডেটাগুলো খুলতে যাবেন তখন দেখবেন নট ফাউন্ড, অর্থাৎ সরিয়ে দেওয়া হয়েছে পাবলিকদের নজর থেকে। একবারও ভাবতে পারছেন তাহলে ভিতরে কত কিছু হচ্ছে? बंगाल में सत्ता बदलने के बाद भी हिंसक पिक्चर खौफनाक है। ये तस्वीरें भी कोलकाता से आई हैं। না, আর আপনার মাথা শেষ করব না। আমি হলাম বাবু। তো চলুন শুরু করি এই সব কিছুর পেছনে আসলে কে দায়ী। ভোট নেওয়ার আগে মঞ্চে দাঁড়িয়ে সবাইকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবতাকে ভুলিয়ে দেওয়ার টেকনিকটা আমাদের দেশের ওই নেতাদেরই সব থেকে ভালো জানা। রুপির ভ্যালুটা দিন দিন কমেই যাচ্ছে, ঠিক সাধারণ অর্থাৎ আম জনতার মতো। আর যদি আপনি প্রশ্ন তোলেন না, তাহলে নানান ধরনের বাহানা। First of all, I would look at it as not rupee sliding, I will look at it as dollar strengthening. আর এলাকার ইলেকট্রিক অফিসের কাছে একটা অনুরোধ, প্লিজ আপনারা একটু চেক করে যান, দেখুন কি হয়েছে। ঘরের লাইটগুলো কেন জানি না ফ্ল্যাকচুয়েট করছে, সব বাড়িতে এরকম হচ্ছে। তাই প্লিজ একটু ঠিক করে দিয়ে যান, কারণ আমার প্রিয় দর্শকদের ভীষণ অসুবিধা হচ্ছে। আসলে অনেকবার কল করা সত্ত্বেও না ঠিক করে দিয়ে যায়নি, তো কি করব, আর বাধ্য হয়ে এই অবস্থায় শুট করছি। তাই প্লিজ আপনারা কিছু মনে করবেন না, দেখে যান। এবার বর্তমান সরকারের একটা প্রিভিয়াস ভাষণ আপনারাই শুনে নিন। ये ऐसे नहीं होता मित्रों, मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? তবে না, আমি নেতাদের দোষ দিচ্ছি না। আমি শুরুতেই বলেছি সবশেষে খুঁজে বের করব আসলে দোষটা কোথায়। 2014 সালের নির্বাচনের সময় 2 কোটি চাকরি তৈরি করার কথা ছিল। একটু দয়া করে চারদিকটা তাকিয়ে দেখুন তো কতজনের চাকরি হয়েছে। আর বন্ধুরা, শুধু ইউথ জেনারেশনদের কথা ভাবলে আমাদের ভুল হবে। যারা আমাদের বাঁচিয়ে রাখেন, যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে শস্য উৎপাদন করেন, তাদের পরিস্থিতিটা কিরকম একবার ভেবে দেখেছেন কি? একবারও চেক করে দেখেছেন? আপনারা হয়তোবা টিভিতে কিংবা সোশ্যাল মিডিয়াতে কৃষকদের উপার্জন ডাবল করার জন্য নানান ধরনের আলোচনা দেখেছেন, মানে অনেক ধরনের ভাষণবাজি আপনারা দেখেছেন। हमने किसान की आय को बढ़ाने के लिए अनेक वैकल्पिक चीजों को भी बल दिया है। उसके किसानी में इनपुट कॉस्ट कैसे कम हो, सोलार पंप, उसको डीजल पंप से मुक्ति कैसे दिला दे, अन्नदाता ऊर्जादाता कैसे बने, मधुमक्खी पालन हो, फिशरीज हो, पोल्ट्री हो, ऐसे अनेक चीजें उसके साथ जुड़ जाएं ताकि उसकी आय दोगुना हो जाए। उस दिशा में हम लगातार काम कर रहे हैं। কিন্তু এনসিআরবি ডেটা বলে প্রতি ঘন্টায় একজন কৃষক আত্মহত্যা করেন। না, চমকে যাওয়ার কিচ্ছু নেই, কারণ আমরা তো খাই দেই আর ঘুমিয়ে পড়ি। এবার আপনাদের কাছে একটা কোটি টাকার প্রশ্ন, যে নেতারা এত সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায় কেন, কিংবা তারা এত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জিতে যায়টা কিভাবে? আজকে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি বা করতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সেই কর্মসূচির নাম জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। ভেবে দেখুন তো, আমাদের দেশের নাগরিক ভোট দেওয়ার আগে ক্যান্ডিডেটের পারফরমেন্স, ক্রিমিনাল রেকর্ড, তার এডুকেশন চেক করে কি? না, তার পিছন চাটতে ব্যস্ত। या गांधी परिवार ने करा क्या है इस देश में जो आज हम खड़े हैं? क्यों खड़े हैं? मोदी, बस मोदी की वजह। हाँ, আমরা ভোটটা দেব কি দেখে? ধর্ম অর্থাৎ রিলিজিয়ন, কাস্ট, আমার ফেভারিট পার্টি কোনটা সেটা দেখব, প্লাস ফ্রিবিজ দেবে কিনা সেটাও আমরা চেক করি, প্লাস তাদের ইমোশনাল স্পিচ শুনে আমরা ভোটটা দিতে যাই। চলুন আপনাদের সামনে একটা ডেটা তুলে ধরি, ইমেজটার দিকে একটু মনোযোগ দিয়ে তাকান। 2009 সালে 30% এমপির বিরুদ্ধে ক্রিমিনাল কেস ছিল, 2014 সালে 34%, 2019-এ বেড়ে হয় 43% এবং 2024-এ বেড়ে হয়েছে 46%। এবার তারা কি ধরনের অপরাধ করেছে সেটা তো শুনে নিন। রেপ, মার্ডার, অ্যাটেম্প্ট টু মার্ডার, কিডন্যাপিং, প্লাস মহিলাদের বিরুদ্ধে ক্রাইম,
নানান ধরনের। আপনারা জানেন এই ডেটা আপনাদের চোখের সামনে না কেউ তুলে ধরবে না। আর হ্যাঁ, এটাও সত্যি যে এই ডেটাটা আমার শুধুমাত্র মুখের কথা নয়। এই অ্যানালাইসিসটা করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস। বন্ধুরা, এই আর্টিকেল লিঙ্কটা না আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আমি চাই সবাই গিয়ে চেক করে আসুন। যে দেশের অর্ধেক নেতা মন্ত্রী ক্রিমিনাল, সেই দেশের নাগরিক কি দেখে ভোট দেয়, সেই দেশের জনগণ কি দেখে ভোটটা যে দিয়ে আসে সেটা বোঝাই যায়। কি কথাগুলো খারাপ লাগছে, আপনার গায়ে লাগছে? কিচ্ছু করার নেই, আপনি দোষী, আমি দোষী, প্রমাণ করে দেখাবো। কখনো ভেবেছেন আমরা যাই কেন সেই ব্যক্তিকে ভোটটা দিতে, নাচতে নাচতে কেন সেই ক্রিমিনালকে ভোটটা দিয়ে আসি? কখনো ভেবেছেন আসলে আমরা কেন যাই? একটা সত্যি কথা বলি তাহলে, আমরা নিজেরাই শর্টকাট ভালোবাসি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র 10 টাকা সেভ করার জন্য কিংবা 10 টাকা বাঁচানোর জন্য বিনা টিকিটে সরকারি বাসে যাতায়াত করেন। কি ঠিক বলছি তো? বাসের কন্ডাক্টরকে ঠিক এরকম বাহানা দেই, দাদা খুচরো নেই, 10 টাকাই আছে, দাদা টাকা নেই, 20 টাকাই আছে শুধু। লুক এট দিস, কানপুরের ঘটনা। 43 জন কন্ডাক্টরের উপর জরিমানা আরোপ করা হয় কারণ টিকিট ছাড়াই যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করেন। কন্ডাক্টরগুলো সাহস কোত্থেকে পায় এই করাপশনটা করার? দেশের প্রধানমন্ত্রী কন্ডাক্টরকে এসে তো আর বলে যায়নি, ভাই ঘুষ নে, 10 টাকা কম নিয়ে টিকিট ছাড়াই তুই যেতে দে। না, কে দিয়েছে এই অধিকার? আমরা। ট্রাফিক পুলিশটা যদি ধরে তাহলে ফাইন না দিয়ে ঘুষ দিতে যাব। আর সরকারি চাকরি নেওয়ার আগে কিংবা সরকারি চাকরি নেওয়ার সময় মোটা টাকার ঘুষ দেওয়াটা আমাদের তো পরম্পরা। আমাদের এই ধরনের কাণ্ডকীর্তি গুনলে শেষ হবে না, তাই বেশি কিছু আর বলবো না। আপনাদের মাথায় এখন আসছে, ভাই সব বুঝলাম, নেতারা ভুলভাল, আমরা করাপশনে হেল্প করছি, আমরা শর্টকাট পছন্দ করি, কিন্তু কোশ্চেন হলো যে নেতারা আর আমরা আসলে এরকমটা কেন? ছোট থেকেই আপনার কাছে অনুরোধ, এই পোর্শনটা স্কিপ করবেন না এবং ভিজুয়ালের থেকে আমার কথাগুলোতে বেশি মনোযোগ দিন। বন্ধুরা, নেতাদের কারা তৈরি করে? শুধু একটা মানুষ নাকি পুরো সমাজ? আর সেই সমাজটাকে আমরা। শুনতে খারাপ লাগলেও এটাই কি সত্যি নয় যে আমাদের সবার অর্থাৎ সমাজের মেন্টালিটিতে সমস্যা আছে? ধরুন আপনার পাশের বাড়ির একটা ছেলে এমএলএর সঙ্গে যোগাযোগ করে সরকারি চাকরিতে জয়েন করেছে এবং তার পাশাপাশি আপনার যে বন্ধুটা রয়েছে সেই বন্ধুটা বছরের পর বছর এক্সাম দিয়েই যাচ্ছে, সে পাশও করছে, কিন্তু বিনা ঘুষে সে চাকরিতে জয়েন করতে পারছে না এবং সে শপথ নিয়েছে যে সে ঘুষ দিয়ে চাকরিটা করবে না। আপনার কাছে হিরোটা কে? আপনার কাছে চালাকি কথাটার মানে কি? এই ঘটনাটায় আপনি তাকেই চালাক বলবেন যে এমএলএর সঙ্গে যোগাযোগ করে চাকরিতে জয়েন করেছে, তাই না? পুলিশকে কিছু মোটা টাকার ঘুষ দিলেই আমার ওই কাজটা তো উদ্ধার, প্লাস মিষ্টি মিষ্টি দুটো কথা বললেই সে তো আমার পরাণের বন্ধু। এবার যে নেতাকে আপনি ভোটটা দিতে যাচ্ছেন এবং যে নেতাকে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন, সেই নেতাটা কি অন্য গ্রহ থেকে এখানে এসেছে? না, সেটা আমার আপনাদের সমাজ থেকেই উঠে এসেছে। এবার ধরুন আপনি একজন পলিটিশিয়ান, আপনি ভোটে জিতে গেছেন, তো এইবার আপনি কি পুরো সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সৎভাবে কাজগুলো করতে পারবেন? আপনি নেতা হয়তো জানেন যে আপনার সমাজটা কিরকম মেন্টালিটি আপনার সমাজের লোকেদের। আর বন্ধুরা, আমাদের কান্ট্রির লোকেদের একটা অনেক বড় রোগ আছে, সেটা হলো আমরা অনেক বেশি ইমোশনাল। নেতারা যদি ধর্মীয় ভাষণ দেয় তাহলে ওই নেতাকেই ভগবান মানতে শুরু করি। আমরা জানিই না যে ধর্মের সাথে রাজনীতির কিংবা পার্টির কোনো সম্পর্কই নেই, বরং কোনো নেতা যদি ধর্মের কথা বলে ভোটার ম্যানেজ করে তাহলে সেটা অনেক বড় অপরাধ। কিন্তু না, আমরা পাগল সেই নেতাগুলোর পিছনে। কেন? আফটার অল আমরা তো জানিই না হোয়াট ইজ রিলিজিয়ন, হোয়াট ইজ কাস্ট, আসলে ধর্ম কথাটার মানেটা কি। এবার আসি একটু সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে আমাদের নাস্তাটা চা বিস্কুট না। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা আগে ফোনে রিলস ঘাঁটি, যা দেখাবে তাই মেনে নেব। আপনারা জানেন ফেসবুক ইনস্টাগ্রামের অ্যালগোরিদম ঠিক ওইভাবেই সাজানো যেভাবে আমরা সমাজকে দেখতে পছন্দ করি। আপনারা একটু খেয়াল করবেন যে ফেসবুক ইনস্টাগ্রামের অ্যালগোরিদম কিংবা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আপনাকে আনএমপ্লয়মেন্ট, এডুকেশন, রাস্তাঘাটের অবস্থা কিংবা জব মার্কেট কিংবা জব ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসব বেশি একটা দেখাবে না। অ্যালগোরিদম সব থেকে বেশি তুলে ধরবে হেট স্পিচ, অর্থাৎ এক পার্টি আরেক পার্টিকে কিভাবে গালি দিচ্ছে, কি বলছে, কিংবা কোন নেতা কোন পার্টিকে ছেড়ে আবার কোন নতুন পার্টি জয়েন করছে, প্লাস কোন পার্টি কোন ধর্মের, এসব। আফটার অল আমরা তো ইমোশনাল, যে আমাদের ডোপামিনে আঘাত করতে পারবে সেই রাজা। এডুকেশন এই কথাটার মানে না আমরা ঠিক এরকম ভাবে বুঝি, স্কুল ডিগ্রি, কলেজ ডিগ্রি, মাস্টার্স, ইঞ্জিনিয়ার, ডক্টর ইত্যাদি। একটা প্রশ্ন করুন তো, আপনার কাছে ডিগ্রি থাকলে কি আপনি সচেতন ব্যক্তি? আপনি কি এডুকেটেড? যদি তাই হয় তাহলে যারা ইন্টারভিউ নেয়
তারাও তো এডুকেটেড, তাহলে তারা সাইড পকেটে সেই টাকাগুলো, সেই মোটা টাকা অর্থাৎ ঘুষের টাকাগুলো কিভাবে ঢুকিয়ে নেয় ভেবে দেখুন তো, কারণ তারাও তো এডুকেটেড। এই সব কিছু দেখে তো এটাই দাঁড়ায় যে আমরা বাস্তবে এডুকেটেড লোক নই। তো চলুন একটু বুঝি যে আসলে এডুকেটেড কথাটার মানে কি, কিংবা এডুকেশন কথাটার মানেটা কি। এডুকেটেড ব্যক্তি তারাই যারা কোশ্চেন করতে জানে, যারা লজিক ইউজ করে, যারা এভিডেন্স দেখতে চায়, যারা ইমোশনাল কন্ট্রোল করতে জানে, প্লাস ম্যানিপুলেশন বুঝতে পারে। ভাবুন তো একবার এই কোয়ালিটিসগুলো আমাদের সমাজে কজনের মধ্যে আছে? এই কোয়ালিটিগুলো থাকবে না কিংবা নেই। কেন জানেন? কারণ আমরা এডুকেট হওয়ার জন্য জন্ম নেইনি, আমরা শুধু জন্ম নিয়েছি সারভাইভ করার জন্য, জাস্ট কোনো মতে টিকে থাকার জন্য। আফটার অল চাকরি পেলেই তো পুরো লাইফটা সেট, আর বদমাশদের সঙ্গে পরিচয় থাকলেই তো আমি রাজা। আমাদের দেশের এডুকেশন সিস্টেমের সব থেকে বড় ফ্লটা কি জানেন? আপনাদের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার কিংবা আমাদের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার বানায়নি। স্কুল কিংবা কলেজে আপনাকে আমাকে কখনো শেখানো হয়নি ডিবেট, ক্রিটিক্যাল থিঙ্কিং, মিডিয়া লিটারেসি, পলিটিক্যাল অ্যাওয়ারনেস, সিভিক সেন্স। আর রইল কথা সিভিক সেন্সের তো আমাদের সমাজ পুরোপুরি গাড় মেরে দিয়েছে। এই আলট্রা প্রো ম্যাক্স ন্যূনতম সিভিক সেন্স বাচ্চাদের কি শেখাচ্ছে জানেন কি? টাকাওয়ালা লোক সমাজের সব থেকে বড় সম্মানীয় ব্যক্তি, না হয় ওই টাকা মূর্খতার লোভ লালসা দিয়ে উপার্জন করেছে, তবুও সে সম্মানীয় ব্যক্তি। তারপর শেখাচ্ছে কি? যত পাওয়ারফুল হবি তত আইন তোর হাতের মুঠোয়। আর আলটিমেটলি শিখছে পৃথিবীতে সৎ মানুষ মানেই শুধুমাত্র স্ট্রাগল। তো বন্ধুরা, আর বেশি কিছু বলতে চাই না, কারণ মাথায় এত কিছু আসছে, একবার ঢাললে সেটা সময় সহ্য করবে না, পাবলিক সহ্য করবে না, অর্থাৎ আপনি সহ্য করবেন না। তবে ভিডিওটা শুধুমাত্র আপনাদের ব্লেম করার জন্য নয়, আমরা যা তাই দেখানোর জন্য। তাই শেষে একটা কথাই বলবো, দেশের এই হালের পিছনে শুধুমাত্র নেতাদেরই গালি দিলে চলবে না, কারণ ডেমোক্রেসিতে জনগণই রাজা, অর্থাৎ এই সমাজ, আপনি, আমি। বন্ধুরা, আমরা যত বেশি মূর্খ, অশিক্ষিত আর ডিভাইডেড থাকবো, তত বেশি ম্যানিপুলেটিভ প্লাস মূর্খ নেতারাই জিতে যাবে। আর আমাদের মূর্খতা রাস্তাঘাটে মারামারি, দাঙ্গা, করাপশন দিয়ে যত বেশি প্রকাশ করব, ততই এই দেশের ক্ষতি। আর এই দেশের ক্ষতি মানে আমাদের নিজেদের ক্ষতি। আপনি হয়তো ভাববেন রাস্তায় পাওয়ার দেখানো মানে মহানতা, না, এটা মূর্খ বোকা ভাবনা। মনে রাখবেন, লড়াইটা পার্টির বিরুদ্ধে নয়, লড়াই অন্যায়ের বিরুদ্ধে, লড়াই করাপশনের বিরুদ্ধে, লড়াই ক্রাইমসের বিরুদ্ধে। যেদিন আমরা অর্থাৎ জনগণ লড়াইটা মিথ্যের বিরুদ্ধে করব, সেদিন থেকেই এই সিস্টেমটা বদলানো শুরু করবে।